আরেকদিন ক্লাসের দরজা ঠেলে ঢোকার মুহূর্তেই আমি বুঝে ফেলেছিলাম নিলয়ের চোখের ভেতর আজ অন্যরকম এক স্থিরতা আছে, যেন সে চুপচাপ আমার প্রতিটি নড়াচড়া দেখছে এবং সেই দৃষ্টির ভেতর এমন কিছু লুকানো আছে যা শিক্ষক ছাত্র সম্পর্কের সাধারণ সীমার ভেতর পড়ে না। আমি বোর্ডে লিখতে লিখতে বারবার অনুভব করছিলাম তার সেই নীরব দৃষ্টি আমার কাঁধ ছুঁয়ে যাচ্ছে। প্রথমে নিজেকে বলেছিলাম এটা কেবল সম্মান, কেবল মনোযোগ, কিন্তু যত দিন গেছে ততই বুঝেছি এটা তার অস্বীকার করতে না পারা পছন্দ, এমন পছন্দ যা সে ভাষায় বলে না কিন্তু চোখে প্রকাশ পায়। আর আমার নিজের মনও সেই দৃষ্টির দিকে আলাদা করে সাড়া দিতে শুরু করেছিল। যদিও স্বীকার করতে লজ্জা লাগতো, তবুও আমি জানতাম আমার জীবনে দীর্ঘদিন ধরে জমে থাকা এক ধরনের নীরব শূন্যতার মাঝে নিলয়ের উপস্থিতি নরম আলো জ্বালিয়ে দেয়। সে সব সময় প্রথম সারিতে বসে, বই খুলে রেখে কলম ঘোরায়, আর মাঝে মধ্যে চোখ ওঠালে তার ভেতরের খারাপ নজরটাকে আমি স্পষ্ট ধরতে পারি। সেটা কৌতূহলের চেয়ে বেশি, সম্মানের চেয়ে গভীর। আর বয়সের দিক থেকে সে প্রাপ্তবয়স্ক বলেই তার দৃষ্টিটা ঠেকাতে গিয়ে আমি নিজেই কখনো কখনো অস্বস্তি আর অদ্ভুত টান দুটো একসাথে অনুভব করতাম। ক্লাসের পর প্রায় প্রতিদিনই সে অতি সাধারণ প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে থাকে। প্রশ্নগুলো এমনই সহজ যে এক লাইনে উত্তর দেয়া যায়, তবুও সে দাঁড়ায়, আমার দিকে তাকিয়ে কথার ভেতর সময় লম্বা করে। আমি প্রথমে ভাবতাম অতিরিক্ত ঘনিষ্ঠ হতে চাইছে বলে বিরক্ত হওয়া উচিত, কিন্তু কেমন করে যেন সেই বিরক্তি আমার অগোচরে গলে গিয়ে নরম মায়ায় পরিণত হলো। আর আমি নিজের অজান্তেই নিলয়ের জন্য কয়েক মিনিট বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকতাম। বুঝতাম সে শুধু পড়ার জন্য আসে না, আসে আমাকে দেখার জন্যেও, আমার কণ্ঠ শুনতে, আমার মুখের কাছ থেকে উত্তর নিতে। একদিন ল্যাবের কাজ শেষে সে চুপচাপ এসে দাঁড়িয়ে বলল, শহরে নতুন সিনেমা এসেছে, আপনি গেলে ভালো হয়, একসাথে দেখতে পারি। আমি তখনই বুঝেছিলাম তার ভেতরের সাহস আগের থেকেও বেড়ে গেছে, কারণ ছাত্রেরা সাধারণত এমন কথা বলতে ভয় পায়, কিন্তু নিলয় নিজের ইচ্ছাকে লুকোতে চায় না। আর আমি নিজের ভেতরে এমন এক ধাক্কা খেয়েছিলাম যে উত্তর দিতে পারছিলাম না। শিক্ষক হিসেবে আমার না বলা উচিত ছিল ঠিকই, কিন্তু নারী হিসেবে সেই মুহূর্তে না বলা আমার নিজের পক্ষেও অসৎ আচরণ মনে হচ্ছিল। আমি তখনও বললাম দেখা যাবে, কিন্তু জানতাম আমি মন থেকে রাজি হয়ে গেছি। পরের দিন সে এসে একদম স্বাভাবিকভাবে জানালো টিকিট কাটা হয়ে গেছে। তার সেই সহজ সুর আমাকে অস্থির করে তুলেছিল, কারণ সে আমাকে ধরে নিয়েছে, আমার মন পড়ে ফেলেছে। আর আমার মুখে কিছু বললেও চোখে লুকানো সম্মতিটা সে আগেই বুঝে গেছে। আমি গরম হয়ে ওঠা গাল লুকাতে মাথা নিচু করে বলেছিলাম ক্লাসের পরে দেখা করো। আর সেই মুহূর্তে অদ্ভুতভাবে নিজের দায়িত্ব, বয়স, সম্পর্ক সব মিলেমিশে যেন অদৃশ্য হয়ে গেল। আমি শুধু দেখতে পেলাম নিলয়ের মুখে এক ধরনের নীরব সন্তুষ্টি, যেন সে অবশেষে আমার কাছ থেকে নিজের চাওয়া মতো সাড়া পেয়েছে। আর আমি ভেতর থেকে অনুভব করলাম অনেকদিন পরে আমি আবার নিজের মতো করে কারোর দৃষ্টির কেন্দ্র হয়ে উঠছি। হয়তো এটা ভুল, হয়তো ঠিক, কিন্তু স্পষ্ট হলো একটা ব্যাপার, নিলয় আমাকে শুধু শিক্ষক হিসেবে দেখে না, আর আমিও তাকে শুধু শিক্ষক হিসেবে দেখতে পারছি না। আর সেই স্বীকারোক্তিটাই আমাদের সম্পর্কের প্রথম বাঁক হয়ে রইল, যেটা অদ্ভুতভাবে আমাকে ভয়ও দেখালো এবং একই সাথে অদ্ভুত আকর্ষণে জড়িয়ে রাখলো, যেন আমি নিজেই নিজের সীমা মুছে দিচ্ছিলাম নিলয়ের শান্ত অথচ গভীর দৃষ্টির সামনে। সেদিন সিনেমা হলে যাওয়ার আগে আমি স্টাফ রুমে বসে নিজের মনকে শতবার বোঝাতে চাইছিলাম যে বাইরে যাওয়া মানে কিছুই না, এটা কেবল একটা সাধারণ আড্ডা। কিন্তু যতই নিজেকে বোঝাই ততই অনুভূত হচ্ছিল আমার ভেতরের একটা অংশ নিলয়ের সঙ্গে দেখা করার মুহূর্তের জন্য কেমন যেন আগ্রহী হয়ে আছে, যেন আমি আর শিক্ষক নই, শুধু একজন নারী হয়ে উঠছি। আর এই বদলে যাওয়া চেহারাটা আমাকে যতটা ভয় দেখাচ্ছিল তার চেয়েও বেশি টানছিল।
ক্লাস শেষ হওয়ার 5 মিনিট আগেই নিলয়ের ফোনে নোটিফিকেশন এলো, আর সে মাথা তুলে আমার দিকে তাকিয়ে হালকা হাসলো। সেই হাসির ভেতরে এমন এক আত্মবিশ্বাস ছিল যা বুঝিয়ে দিচ্ছিল সে নিশ্চিত জানে আমি বাইরে যাব। আমি আমার ব্যাগ গোছাতে গিয়েও হাত থামিয়ে কয়েক সেকেন্ড ভেবে নিলাম। দরজার বাইরে বের হয়ে দেখি নিলয় গেটের কাছে অপেক্ষা করছে, হাতে হালকা ব্যাকপ্যাক, চুল একটু এলোমেলো, আর চোখে অদ্ভুত উজ্জ্বলতা। আমাকে দেখেই সে ভদ্রভাবে সরে দাঁড়ালো, কিন্তু দূরত্ব বজায় রাখার চেষ্টা করলেও তার ভেতরে চাওয়াটা স্পষ্ট বুঝে গেলাম। আমরা হাঁটছিলাম পাশাপাশি, আর শহরের ব্যস্ত রাস্তায় আমাদের দুজনের নিঃশব্দ হাঁটা যেন আলাদা একটা জগৎ তৈরি করে ফেলেছিল। সে খুব বেশি কথা বলছিল না, শুধু মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল এমন ভাবে যেন প্রতিটি মুহূর্ত মনে গেঁথে রাখতে চায়। আর সত্যি বলতে সেই তাকানোতে লুকানো খারাপ নজরের উষ্ণতা আমি প্রতিবারই লক্ষ্য করছিলাম, যা হয়তো অন্য কেউ হলে অস্বস্তির কারণ হতো, কিন্তু নিলয়ের ক্ষেত্রে সেটা অদ্ভুতভাবে আমাকে আরো সাবধান করে, আরো আকর্ষিত করে তুলছিল। সিনেমা হলে ঢুকার সময় টিকিট কাটার ভিড়ের মাঝে নিলয় এদিক ওদিক তাকিয়ে যেন নিশ্চিত হচ্ছিল আমি তার কাছেই থাকি। আমি না বললেও সে দরজা ঠেলে আমাকে আগে যেতে দিল, আর সেই ছোট্ট সৌজন্যতাও অদ্ভুত একটা অনুভূতি জাগালো, যেন আমি তার কাছে বিশেষ কেউ। আমরা সিটে বসার পর অন্ধকার নেমে আসতেই আমি টের পেলাম তার কাঁধ আর আমার কাঁধের দূরত্ব খুব কম। যদিও সে ইচ্ছে করে কিছুতেই আমাকে স্পর্শ করেনি, তবুও তার কাছাকাছি থাকার গরম অনুভূতি আমার গলায় শ্বাস আটকে দিচ্ছিল। পর্দার আলো বদলাতে বদলাতে গল্প এগোচ্ছিল, কিন্তু আমার মন পুরোপুরি নিলয়ের নীরব পাশ বসার উপর ঝুলে রইল। সে হঠাৎ একটু নড়ল, আর আমার চোখের কোণ দিয়ে দেখলাম সে খুব সাবধানে আমাকে লক্ষ্য করছে, এমন ভাবে যে তার এই মনোযোগ সিনেমার গল্পের দৃশ্যগুলোর থেকেও বেশি জটিল, বেশি তীব্র, আর বেশি জীবন্ত হয়ে উঠল। মাঝে একবার সে নিচু স্বরে জিজ্ঞেস করলো, ঠান্ডা লাগছে? শুধু 3টা শব্দ, কিন্তু সেই প্রশ্নের ভেতর এমন একটা সুর ছিল যা স্পর্শ না করেও আমাকে স্পর্শ করে গেল। আমি মাথা নাড়তেই সে চুপচাপ বসে রইল, কিন্তু তার মনোযোগ পুরোটা আমার দিকে আটকে ছিল। পরদিন ক্লাসে ঢোকার আগেই আমি বুঝেছিলাম নিলয়ের উপস্থিতি আমার মনকে আগের চেয়ে বেশি নড়াচড়া করাবে, কারণ গত রাতের রিকশার সেই নীরব দূরত্বের ভেতর যে অদ্ভুত উত্তাপ ছিল সেটা আমি এখনো ঠিকমতো কাটিয়ে উঠতে পারিনি। ক্লাসের দরজা খুলতেই নিলয়ের চোখ আমার দিকে আটকে গেল এমন ভাবে যেন সে সারা রাত ধরে অপেক্ষা করছিল এই মুহূর্তটার জন্য। আর সেই দৃষ্টি আমার বুকের ভেতর একটা অদ্ভুত ধুকপুকানি জাগিয়ে দিল। আমি বোর্ডে কি লিখছিলাম তাও মনে থাকছিল না, শুধু অনুভব করছিলাম সে ঠিক আগের মতোই প্রথম সারিতে বসে আছে, কিন্তু তার চোখের ভেতরে তাকানোটা অনেক বেশি স্পষ্ট, অনেক বেশি নিশ্চিত, যেন সে জানে আমি এখন তার কাছ থেকে দূরে সরে যেতে পারবো না। ক্লাসের মাঝে যখন সবাই নোট নিচ্ছিল তখন আমি 1 সেকেন্ডের জন্য মাথা তুলে তার দিকে তাকাই, আর এতটাই শক্তভাবে তার চোখের সঙ্গে চোখ লেগে গেল যে আমি দ্রুত আবার বোর্ডে তাকাতে বাধ্য হলাম। কিন্তু ততক্ষণে আমার ভেতর পুরো ছন্দটাই বদলে গেছে। তার সেই খারাপ কিন্তু সোজাসাপটা নজর আমাকে এক ধরনের স্বীকারোক্তির মতোই মনে হলো, যেন সে আগের রাতের নৈকট্যকে আর স্বাভাবিক কিছু বলে মানছে না। ব্রেকে আমি স্টাফ রুমে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু দরজার কাছে আসতেই দেখি নিলয় হঠাৎ সামনের দেয়ালের পাশে দাঁড়িয়ে আছে, যেন অপেক্ষা করছিল। আমার দেখা পাওয়া মাত্র সে নরম গলায় বলল, 1 মিনিট। তার সেই গলার স্বর এত শান্ত অথচ এত দাবি নিয়েছিল যে আমি থেমেই গেলাম। সে বলল, আমি গতকাল ভালো লেগেছিল কিনা। আমি কিছু বলার আগেই সে যোগ করলো যে আমার নীরবতার চেয়ে বড় উত্তর আর কিছু নেই। আর সেই কথাটা শুনে আমার শরীরের ভেতর এমন এক নড়াচড়া হলো যা লুকানো যায় না। আমি বললাম, তুমি এমন কথা বলো না, এগুলো ঠিক নয়। কিন্তু কথাটা যে পুরোপুরি সত্য ছিল না সেটা আমার নিজের কণ্ঠই ফাঁস করে দিল, কারণ আমার চোখে তখনও সে গত রাতের কাছে আসার মুহূর্তগুলো ঘোরাঘুরি করছিল। নিলয় আমার কথার বিরোধিতা করলো না, শুধু এমন ভাবে তাকালো যেন আমার সব অস্বীকার সে চোখের ভেতরই জ্বলে ওঠা ধরা পড়ে।
সে বলল, আপনি যদি সত্যিই আমার থেকে দূরে যেতে চাইতেন তাহলে গতকাল যেতেন না। এই এক কথায় আমি একদম থেমে গেলাম, কারণ সত্যিই আমি চাইলে যাওয়া এড়াতে পারতাম, কিন্তু করিনি। আর সেই সিদ্ধান্তই আজ আমাকে তার সামনে নিজের সত্যিটা লুকোতে দিচ্ছে না। আমি চুপ করে দাঁড়িয়ে থাকতেই সে মাথা একটু নিচু করে বলল, আমি আপনাকে বিরক্ত করতে চাই না, কিন্তু আপনার সাথে সময় কাটালে মনে হয় সব ঠিক হয়ে যায়। আর এই কথায় আমার ভেতর এমন এক নরম অনুভূতি তৈরি হলো, যা শিক্ষক ছাত্র সম্পর্কের কোনো বইতে লেখা নেই। স্টাফ রুমে ঢুকে আমি নিজের ব্যাগ রেখে জানালার কাছে দাঁড়ালাম। বাইরে রোদ পড়ছে, আর সেই আলোয় আমার নিজের মুখে এমন ক্লান্তি আর অপেক্ষার মিশ্রণ দেখছিলাম, যা আমি অনেকদিন অনুভব করিনি। মনে হচ্ছিল আমার জীবনে এমন কেউ ছিল না যে এত স্পষ্টভাবে আমাকে দেখে, শোনে, লক্ষ্য করে। আর সেই দেখা, সেই লক্ষ্য করা যতই খারাপ নজরের সীমানায় থাকুক, তবুও সেটা আমার ভেতর একটা জায়গা দখল করে নিচ্ছে। বিকেলে নিলয় মেসেজ পাঠালো, বাসায় ফিরছেন কিভাবে? আমি উত্তর দিলাম, নিজেই যাব। কিন্তু মনে মনে চেয়েছিলাম সে আরো কিছু বলুক। আর সত্যিই সে বলল, আমি আসি। এই একটা প্রশ্নই বুঝিয়ে দিল সে কেবল সিনেমা বা রিকশার নৈকট্যেই সীমাবদ্ধ নয়, সে আমার দিনের শেষে শেষ ব্যক্তিটা হয়ে থাকতে চায়। আমি বললাম, না, আজ নয়। কিন্তু উত্তর পাঠানোর পরেই বুঝলাম আমি নিজেই ভুল করছি, কারণ এই না বলাটা কেবল দায়িত্বের কারণে, মন থেকে বলছি না। সন্ধ্যায় বাসার বারান্দায় দাঁড়িয়ে থাকতেই ফোনে নোটিফিকেশন এলো, নিলয় লিখেছে, আজ আপনাকে খুব ক্লান্ত লাগছিল। আমি অবাক হলাম, কারণ সত্যিই আমি তাকে কোথাও ক্লান্ত দেখাইনি, কিন্তু সে সেটা অনুভব করেছে। এই অনুভব করার ক্ষমতাই তাকে অন্য সব ছাত্রদের থেকে আলাদা করে রাখছে। আমি লিখলাম, তুমি এত কিছু খেয়াল করো কেন? সে লিখলো, কারণ আপনি আমার কাছ থেকে পালাতে চান না। এই উত্তরটা আমাকে পুরোপুরি স্তব্ধ করে দিল, কারণ কথাটা যতই সাহসী হোক ততটাই সত্যি। আর সত্যির সামনে যে আমি দুর্বল হয়ে যাচ্ছি সেটা স্বীকার করতে যতটা ভয় হচ্ছিল, তার চেয়েও বেশি স্বস্তি পাচ্ছিলাম। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আমি অনুভব করছিলাম নিলয়ের প্রতি আমার আকর্ষণ শুধু সিনেমা বা নৈকট্যের উত্তাপ নয়, এটা নিজের জীবনে ফিরে পাওয়া এক ধরনের গুরুত্ব, নিজের প্রতি কারো চোখের আগ্রহ। আর সেই আগ্রহ যতই ধরা পড়ুক, যতই ঝুঁকিপূর্ণ হোক, তবুও সেটা আমাকে এমন ভাবে টানছে যেন আমি বহুদিন পরে বেঁচে উঠেছি। আর আমি জানতাম এটা সম্পর্কের দ্বিতীয় বাঁক, যেখানে আর পিছিয়ে আসা কঠিন আর অস্বীকার করা আরো কঠিন। পরের দিনটা শুরু থেকেই অদ্ভুতভাবে ভারী লাগছিল, যেন গত কয়েকদিনের দ্রুত এগিয়ে যাওয়া অনুভূতিগুলো আজ হঠাৎ আমার চারপাশে ঘন কুয়াশার মতো জমে আছে। সকালে স্টাফ রুমে ঢুকতেই লক্ষ্য করলাম আমার নিজের মনই যেন নিলয়ের উপস্থিতি খুঁজে বেড়াচ্ছে। যদিও আমি জানতাম এটা করা উচিত নয়, তবুও তার চোখের সেই তীব্র অথচ নীরব নজরটাকে আমি যেন স্বভাবের মতো আশা করে বসে আছি। ক্লাসে ঢোকার সঙ্গে সঙ্গেই বুঝলাম সে আগের থেকেও বেশি বদলে গেছে। আজ তার চোখের ভেতর শুধু আকর্ষণ নয়, বরং এক ধরনের স্পষ্ট দাবি আছে, এমন দাবি যা শব্দে বলে না, কিন্তু উপস্থিতির মধ্যেই প্রকাশ পায়। প্রথম সারিতে বসে থাকা নিলয় আজ আরো বেশি সোজা হয়ে বসেছে। তার কাঁধে এক অদৃশ্য দৃঢ়তা দেখা যাচ্ছিল। আমাকে দেখার সময় তার দৃষ্টিতে এক ফোঁটা দ্বিধা নেই, বরং এমন আত্মবিশ্বাস যেন আমি তার চোখ সরিয়ে নিতে বাধ্য হব, কিন্তু সে পারবে না। আর আমি সত্যিই পারলাম না। আজ তার সেই খারাপ নজরের উষ্ণতা আরেক ধাপ বেশি তীব্র ছিল, কিন্তু তীব্রতার ভেতর যেটা আমাকে সবচেয়ে বেশি নাড়া দিল তা হলো সে যেন আমার অস্বস্তি, নার্ভাসনেস, মনোযোগ সবকিছুই ভেতর থেকে পড়তে পারছে। পুরো লেকচারটাই অদ্ভুত ছন্দে কাটলো। আমি বোর্ডে লিখছিলাম, কিন্তু অনুভব করছিলাম সে আমাকে শুধু দেখছেই না, বরং আমি কি ভাবছি সেটাও বুঝে নিচ্ছে। আর এই বুঝে ফেলার ক্ষমতাটা আমাকে একই সাথে ভয় পাইয়ে দিচ্ছিল আর টানছিল। ব্রেকের সময় আমি স্টাফ রুমের দিকে যাচ্ছিলাম, কিন্তু গেটের কাছে নিলয় দাঁড়িয়েছিল। তার মুখে এক ধরনের নীরব অপেক্ষা। আমাকে দেখা মাত্র সে চোখ নামালো, তারপর আবার তুলে এমন ভাবে তাকালো যেন আমার থাকা উচিত ছিল ঠিক সেখানেই। আমি বললাম, কিছু? সে ধীরে বলল, আপনার সঙ্গে একটু হাঁটতে চাই।
এই সহজ কথাটা এতটাই অপ্রত্যাশিত অথচ এতটাই স্বাভাবিক ছিল যে আমি না বলার উপায় খুঁজে পেলাম না। আমরা ভবনের পেছনের নির্জন দিক দিয়ে হাঁটতে লাগলাম। দুপুরের রোদ গাছের ফাঁক দিয়ে পড়ে মাটিতে উজ্জ্বল ছায়ার দাগ তৈরি করছিল, আর সেই নরম আলোয় আমি লক্ষ্য করলাম নিলয় আমাকে পাশ থেকে দেখছে, মাথা সামান্য কাত করে, এমন ভাবে যেন সে আমার মুখের প্রতিটি ভাব পড়তে চাইছে। সে বলল, গত কয়েকদিন ধরে সে বুঝতে পারছে আমি তাকে এড়িয়ে চলতে চাইছি না, বরং মাঝে মাঝে নিজেকেই থামাচ্ছি। আমি উত্তর দিতে গেলাম, কিন্তু তার পরের কথায় পুরো শরীরটা কেঁপে উঠল। সে বলল, আমার চোখে নাকি গত রাতের রিকশার আলো এখনো দেখা যায়। এই কথাটা এতটা অপ্রত্যাশিত, এত সরাসরি যে আমি তাকাতেই পারলাম না। সে খুব শান্তভাবে যোগ করলো যে তার কাছাকাছি থাকলে আমি ভয় পাই না, বরং ভয় পাওয়ার ভেতরেও একটা টান অনুভব করি, আর সেই টানটাই নাকি সে এড়িয়ে যেতে পারে না। আমি কিছু বলতে চাইলেও গলা শুকিয়ে গেল, কারণ তার প্রতিটি শব্দই সত্য, নির্মম সত্য, এবং এমন সত্য যে আমি অস্বীকার করতে চাইলেও পারি না। সে আমাকে বেশি কাছে আসেনি, স্পর্শ করেনি, তবুও তার উপস্থিতি আমার চারপাশে এমনভাবে বিস্তার করছিল যেন একটা অদৃশ্য বৃত্ত আমাদের দুজনকে আলাদা করে দিচ্ছে পুরো পৃথিবী থেকে। হাঁটতে হাঁটতে আমি একসময় দাঁড়িয়ে গেলাম, কারণ মনে হচ্ছিল নিলয়ের নীরব দৃষ্টিতে আমার ভেতরের সমস্ত অগোচর ভাবনাগুলো পড়ে ফেলছে। আমি বললাম, নিলয়, এটা ঠিক না। কিন্তু আমার কণ্ঠের কম্পনই জানিয়ে দিল আমি নিজেই এই ঠিক না বলার কথায় বিশ্বাস করছি না। সে বলল, ঠিক না হতে পারে, কিন্তু আপনি দূরে যেতে তো চাইছেন না। এই কথাটা আমার বুকের ভেতর কোথাও গভীরে শ্বাস আটকে গেল। সত্যি আমি চাইছিলাম না। আমি চাইলে অনেক আগেই সীমা টেনে ফেলতে পারতাম, কিন্তু করিনি, বরং নিজেকেই এমন জায়গায় আনলাম যেখানে নিলয়ের খারাপ নজর, তার মনোযোগ, তার চাওয়ার নীরব ইঙ্গিত সবকিছুই আমার অভ্যন্তরকে নরম করে দিচ্ছে। দুপুরের পরে ক্লাস নিতে গিয়ে দেখি সে আমার দিকে তাকিয়ে আছে এমন ভাবে যেন এই তাকানোই তার দিনের সবচেয়ে স্বাভাবিক কাজ। আর অদ্ভুতভাবে আমি অনুভব করলাম তার ওই দৃষ্টি আমি প্রত্যাশা করি। তাকে না দেখলে আমার নিজের মনেই অস্থিরতা তৈরি হয়, আর এই অস্থিরতাই আমাকে বুঝিয়ে দিল আমরা দুজনেই এমন এক জায়গায় পৌঁছে গেছি যেখান থেকে আর পেছানো সম্ভব নয়। হয়তো বুদ্ধি বলে থামতে, কিন্তু মন থামে না, আর নিলয় তো একেবারেই থামছে না, বরং প্রতিটি মুহূর্তে আরো স্পষ্ট হচ্ছে সে আমাকে চাইছে, আর আমার ভেতরেও সেই চাওয়ার উত্তর তৈরি হচ্ছে, নীরবে, নিঃশব্দে, তবুও অস্বীকার করা অসম্ভবভাবে শক্তিশালী হয়ে। বিকেলটা আজ অদ্ভুত নরম ছিল। ক্লাস ছুটে যাওয়ার পর করিডোরে যখন শুধুই ফিসফিসে আলো বেঁচে আছে, তখন আমি টের পেলাম নিলয় কোথাও খুব কাছে আছে, যেন আমার ভাবনার ভেতরেই সে হাঁটছে। আর ঠিক স্টাফ রুমের দরজা টেনে বের হতেই তাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তার চোখে আজ এমন এক শান্ত অথচ স্পষ্ট উষ্ণতা ছিল যে সেটা দেখেই বুকের ভেতর ধীরে একটা স্পন্দন জাগলো। সে কিছু না বলে খুব শান্তভাবে আমার দিকে তাকিয়ে রইল, যেন সে জানে আমি তাকানো সরাতে পারবো না, আর সত্যিই পারলাম না। আমার নিজের দৃষ্টি তার চোখ থেকে সরে যেতে চাইলে ওরা যেন আমাকে ফিরিয়ে নিয়ে আসে। একসময় সে ধীর স্বরে বলল, আপনি কি একটু সময় দিতে পারেন? এত সহজ শব্দ, এত নরম স্বর, কিন্তু তার ভেতরে এমন এক গভীর টান ছিল যে আমি বুঝলাম আমি আসলে অনেক আগে থেকেই এই অপেক্ষাটাই করছিলাম। আমরা দুজনেই নীরবে মাছের দিকের পথ ধরে হাঁটতে লাগলাম। বাতাস একটু ঠান্ডা, রোদ গাছের পাতায় আটকে আছে, আর সেই নরম আলোয় নীলয়ের পাশে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল পুরো পৃথিবী হঠাৎ দূরে সরে গেছে, শুধু এই কাছে আসা নিঃশব্দ অনুভূতিটাই রয়ে গেছে। সে পাশে হাঁটছিল খুব শান্ত, কিন্তু তার প্রতিটি পদক্ষেপে এক অদৃশ্য উষ্ণতা ছিল, এমন ভাবে যেন সে আমাকে কিছু না বলেও আশ্বস্ত করে যাচ্ছে। তার দৃষ্টি আজ আরো কোমল, তবুও সেই কোমলতার বাঁকেই লুকানো আছে গভীর চাওয়া, এমন চাওয়া যে আমি অস্বীকার করলেও সে পড়ে ফেলে। হাঁটার মাঝেই সে খুব অনায়াসে বলল, আজ আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমাকে আগে থেকেই খুঁজছিলেন। তার এই সরল মন্তব্যে আমার গলা শুকিয়ে গেল, কারণ সেটা অবিশ্বাস্যভাবে সত্যি। আমি জানি শিক্ষক হিসেবে আমার এভাবে অনুভব করা উচিত নয়, কিন্তু তবুও আজ নিলয়ের পাশে দাঁড়িয়ে সব নিয়ম যেন কাগজের মতো পাতলা হয়ে ভেঙে যাচ্ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি এত নিশ্চিত হলে কিভাবে?
সে হালকা হাসলো, এমন হাসি যা বুকের ভেতর খুব নরম একটা উষ্ণতা ছড়িয়ে দেয়। তারপর সে বলল, আপনার চোখে তো দেখা যায় আপনি আমাকে দেখে মনোযোগ সরাতে চান, কিন্তু পারেন না। বরং যত সরান ততই কাছাকাছি আসার ইচ্ছে বাড়ে। আপনি আমার দিকে তাকালে আমি সেটা অনুভব করি। আপনার ভেতরে দ্বিধা আর টান দুটোই একই সঙ্গে দেখাতে পারেন আপনি। তার কথাগুলো শুনে মনে হলো যেন কেউ আমার ভেতরের দরজাগুলো খুলে যতটা দেখা যায় তার চেয়েও বেশি দেখে ফেলছে। বাতাস ধীরে বয়ে যাচ্ছিল, আর সেই বাতাসের ভেতরেও আমি টের পাচ্ছিলাম নিলয়ের উপস্থিতি আমাকে ছুঁয়ে যাচ্ছে কোনো স্পর্শ ছাড়া, শুধু তার কাছে থাকা থেকেই। আমি থামতে চেয়েছিলাম, কিন্তু পা যেন নিজে থেকেই সামনে এগিয়ে যাচ্ছিল। নিলয়ের পাশে থাকা আজ এত সহজ, এত স্বাভাবিক, এত গভীরভাবে ঠিক মনে হচ্ছিল যে নিজের মনকে বোঝানো অসম্ভব হয়ে গেল। আমি যখন একটি থেমে তার দিকে তাকালাম, তখন দেখি সে এমনভাবে আমাকে দেখছে যেন আমার মুখের প্রতিটা ক্ষুদ্র পরিবর্তন তার কাছে স্পষ্ট। তার দৃষ্টি ছিল নরম, কিন্তু সেই নরমতার ভেতর অনিবার্য আকর্ষণ, যেন সে আমাকে কোনো কথা না বলেও কাছে টেনে নিচ্ছে, আর আমি সেই টান থামাতে পারছিলাম না। সে ধীরে বলল, আজ আমি আপনার সাথে হাঁটতে চেয়েছিলাম, কারণ আপনাকে কাছে দেখলে মনে হয় আপনি আর দূরে যাবেন না। যত দূরে থাকতে চান ততই যেন আস্তে আস্তে আমাকে অনুমতি দেন আরো কাছে আসার। আর আমার ভেতরের সব দ্বিধা এই কথার সামনে গলে গেল। আমি বললাম, এটা ঠিক নয়, কিন্তু শব্দটা মুখে আসার সঙ্গে সঙ্গেই বুঝলাম আমার নিজস্ব কণ্ঠই ঠিক না বিশ্বাস করছে না। নিলয় একদম নরম সুরে বলল, ঠিক না হলেও আপনার চোখে আমি যে টান দেখি সেটা তো সত্য। আপনি যদি সত্যিই দূরে যেতে চাইতেন তাহলে অনেক আগেই চলে যেতেন, কিন্তু যাননি, বরং আজও আমাকে খুঁজে পেয়েছেন। আর সেই খোঁজার ভেতরেই আমি বুঝি আপনি আমাকে যতকে অনুভব করি, কথা কম বলি, কিন্তু পাশে থাকি। তার কথাগুলো আমার বুকের ভেতর খুব গভীরে কোথাও ঢুকে নড়ে চড়ে উঠলো। আমি নীরবে হাঁটতে লাগলাম, আর হাঁটার মাঝেই টের পেলাম নিলয়ের পাশে এই সামান্য দূরত্বটুকু পর্যন্ত কেমন উষ্ণ হয়ে আছে, যেন সে কিছু না বলেও আমাকে ছুঁয়ে আছে, শুধু তার দৃষ্টির উত্তাপে, শুধু তার নরম নিঃশ্বাসের কাছাকাছির ভেতর দিয়ে। আর এমন এক অদ্ভুত শান্তি আমাকে ঘিরে ধরছিল যা আমি আগে কখনো অনুভব করিনি। ক্লান্ত বিকেলের আলোয় যখন আমরা ফিরে আসছিলাম, নিলয় হঠাৎ একটু ধীরে বলল, আজ আপনাকে দেখে মনে হচ্ছে সারাদিনের ক্লান্তি আমি একা দেখেই ভুলিয়ে দিতে পারি। তার কণ্ঠের সেই নরম নিশ্চয়তা আমার ভেতরের সব গোপন ভাবনাকে কেঁপে তুলল। আমি কিছু বললাম না, কিন্তু মনে হলো নীরবতাই যেন তার সবচেয়ে চাওয়া উত্তর। কারণ সে আমার দিকে তাকিয়ে হালকা শ্বাস নিল, আর তার সেই শ্বাসের উষ্ণতার মধ্যেই আমি বুঝলাম আমরা দুজনই আর আগের জায়গায় নেই। আজ থেকে আমাদের চোখ আর হৃদয়ের দূরত্ব আর কোনো নিয়ম বা বাধায় আটকে থাকবে না, বরং আরো কাছে আসার পরবর্তী মুহূর্তটাই আমাদের দুজনের নীরব সম্মতি হয়ে থাকবে।